তাহলে কি ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল কোথাও একটা এসসিও কে ভয় পাচ্ছে? কারণ ন্যাটোর ওপর থেকে আস্তে আস্তে ভরসা হারিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কথা, তারাই যেটা সব থেকে যারা বেশি অর্থ দেয় এই কাউন্সিলগুলোকে, ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে তিনি আর অর্থ দেবেন না। তাহলে কি কোথাও গিয়ে এবার এসসিও মুখী হচ্ছে পুরো বিষয়টা? তাই কি মুখী হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই, তবে এসসিওই মুখী হচ্ছে এটা 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 বলাটা একটু ডিফিকাল্ট। তার কারণটা হলো এসসিও, দেখুন এসসিওর মধ্যে বহু রকমের অবজেক্টিভ আছে, যেই অবজেক্টিভগুলো ইউনাইটেড নেশনসের কাছে চ্যালেঞ্জিং, এটা এটা বাস্তব, এটা এটা উড়িয়ে দেওয়ার কিচ্ছু নেই। কিন্তু এটাও হতে পারে যে ইউনাইটেড নেশন নিজের কাপলিং ডিকাপলিং করে নিজের চরিত্রটা বদলাচ্ছে। মানে যে হিরো এতদিন ধরে সিনেমায়, মানে ধরুন অমিতাভ বচ্চন ধরুন 70-এর দশক থেকে মারপিট করে করে হলেন, এখন নিজের যখন বয়স 80 বছর, এখন যদি হিরো হয়ে মারপিট করে বা 19 বছরের মেয়েকে নিয়ে নেচে গান গায়, সেটা কিন্তু খুব একটা সিনেমাকে ভালো লাগবে না। সুতরাং সেই যে জার্নি একটা হিরোর, সেটা বুঝতে হবে। এখন ইউনাইটেড নেশন এটা বুঝতে পেরেছে যে এখন হিরোর বাবা টাবার রোলে ভালো মানাবে, কারণ এখন আর ওই ফোর ফ্রন্ট হিরো হওয়ার দরকার নেই। কারণ ফোর ফ্রন্ট হিরো অন্য কিছু সংস্থা আসতে পারে এই জায়গাটা তৈরি করার জন্য, নিজে যাতে সিনেমা স্ক্রিপ্টে একটা চরিত্রে থাকতে পারে, সেই জায়গাটা করছে ইউনাইটেড নেশন। কোথাও গিয়ে কি ইউরোপ, যেটা বরাবর ইউএস এর সব থেকে বড় অ্যালাই, সেই ইউরোপের সঙ্গে একটা দূরত্ব কিন্তু অলরেডি ইউএস এর বেড়ে গেছে। কারণ আমরা দেখলাম যে যেটা আমরা দেখলাম যে কিছুদিন আগে ইউরোপের সঙ্গে একটা বড় ডিল স্বাক্ষরিত হলো ইউরোপীয় ইউনিয়নের সাথে। কোথাও গিয়ে কি এই বিষয়টাও ইউনাইটেড নেশনসকে ভাবাচ্ছে? অ্যাবসলিউটলি, বিকজ দেখুন যে ডিলটা সাইন হয়েছে, সেই ডিলটা তো এরকম নয় যে তাৎক্ষণিক, বা সেই ডিলটা এরকমও নয় যে আজকে থেকে শুরু হচ্ছে। ডিলটা একটা প্রজেকশন, এই ইকোনমিক প্রজেকশনটাকে তো ইভ্যালুয়েট করার ক্ষমতা ইউনাইটেড নেশনস রাখে। তারা তো জানে যে এই ডিলটা যখন অ্যাক্টিভেটেড হবে, আজ থেকে ধরুন 15 বছর 20 বছর বাদে ইকোনমিক মডেল অফ দ্য ওয়ার্ল্ড কোন দিকে দাঁড়াবে। তো দেখুন এভরি অর্গানাইজেশন, যে কোনো ছোট বড় মেজো যে কোনো অর্গানাইজেশন, যে কোনো ব্যক্তি, যে কোনো রাষ্ট্র বেঁচে থাকার লড়াই লড়তে তারা আগ্রহী হবে। এইটা কি ডোনাল্ড ট্রাম্পের জন্য এই পথটা কি আরো প্রশস্ত হলো, নাকি আমেরিকান বর্তমান অর্থনীতিটা দায়ী? কোনটার জন্য? এই ইউনাইটেড নেশনসের সঙ্গে ভারতের সম্পর্ক বা ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক, এর জন্য কি ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে দায়ী, নাকি আমেরিকার বর্তমান আর্থিক অবস্থা দায়ী? এটাকে একটু ঘুরিয়ে আমি বলতে চাইছি, এটা ডোনাল্ড ট্রাম্পের এন্টায়ার সিদ্ধান্ত, পলিটিক্যাল যে ন্যারেটিভগুলো তৈরি করছে না, ওটা গ্লোবাল ন্যারেটিভ হতে পারে না। দেখুন পাড়ার কাউন্সিলর যে কথাটা বলছে, আমি অল ডিউ রেসপেক্ট বলছি কথাটা বোঝানোর জন্য, পাড়ার কাউন্সিলর যে কথাটা বলছে, আপনার এমপি সেই ভাষায় যদি কথা বলতে শুরু করে, তাহলে কিন্তু ডেরোগেটিভ হয়ে যাবে ব্যাপারটা। এবং আবার এমপি যে ভাষায় কথা বলছে সেটা যদি প্রধানমন্ত্রীর ভাষা হয়ে যায়, তখন কিন্তু সেটা পলিটিসাইজড হয়ে যাবে। প্রধানমন্ত্রী ইজ নট আ পলিটিক্যাল পদ। সেকেন্ডলি, এই যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বলছে, উনি উনার ট্রাম্প অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের সাথে ওইভাবে কথা বললে এক ব্যাপার, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সোমালিয়ার মাথায় যে বসে আছে, ভারতের মাথায় যে বসে আছে, ফিলিপিন্সের মাথায় যে বসে আছে, এবং ভেনেজুয়েলা বলুন, গ্রিনল্যান্ড বলুন, সবার, ডেনমার্ক বলুন, সবার মাথায় যারা বসে আছে, সবাই কিন্তু তাদের দেশের মানুষের দ্বারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, এবং তারা কিন্তু মানুষের বিশ্বাস, মানুষের ভোট নিয়ে গেছে, তাদের নিজস্ব একটা এক্সিস্টেন্সিয়াল প্রেজেন্স আছে। আপনি যদি তাকে সবসময় অপমানের দৃষ্টিতে দেখেন এবং সবসময় একটা বোঝাবার চেষ্টা করেন এ কিছু না, একে একটা অপমান করে দিলাম, এটা কোনোদিনই বিশ্ব মেনে নেবে না। তার কারণটা হচ্ছে সবার সম্মানবোধ তাদের কাছে ইম্পর্টেন্ট। আমি যতই ভালো সম্পর্ক থাকুক বা যতই আমি বড় কেউ কেটা হতে পারি, আমি কোনো মানুষকে অসম্মান করতে পারি না। এবং রাষ্ট্রবিজ্ঞানে আন্তর্জাতিক সম্পর্কতেও এইভাবে ডেরোগেটিভ ভাষায় অ্যাট্যাক, হয়তো স্ট্র্যাটেজিক্যালি আপনি অনেক 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 এমন ঘটনা ঘটালেন আমার রাষ্ট্রের ক্ষতি হয়ে গেল, কিন্তু আপনি যদি ডেরোগেটিভভাবে অ্যাটাক করেন। আচ্ছা আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, এই যে অপারেশন সিন্দুর হলো, এত কিছু অ্যাটাক ফ্যাটাক হলো, আপনি কি একবারের জন্য দেখলেন ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রদূতরা, ভারতবর্ষের কেউ, হোয়াট এভার, ইভেন অপোজিশন পলিটিশিয়ানরা, কেউ কোনো ডেরোগেটিভ ভাষায় পাকিস্তানের কোনো মানুষকে কিছু বললো? পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে ধরুন সোশ্যাল মিডিয়ায় হাজার লোক হাজার কথা বলে, সেগুলো কোনো ভ্যালু নেই। কোনো পদাধিকারী কোনো কথা বললো? কেন বলেনি? দেয়ার ইজ
সেন্স অফ মিউচুয়াল রেসপেক্ট। এই মিউচুয়াল রেসপেক্টটা রাখতেই হবে। ওরা না রাখতে পারে, ভারতবর্ষকে রাখতে হবে এদের রাষ্ট্র, কারণ আমরা দায়িত্বপূর্ণ রাষ্ট্র। আমেরিকা যখন বলছে যে আমরা দায়িত্বপূর্ণ রাষ্ট্র, আমরা অমুক করবো তমুক করবো, পৃথিবীর মানচিত্রে এতটা রেলেভেন্স আনবো, তখন তাদের এই ডিসিপ্লিনটা মানতে তারা কখনো তারা তো বলছিলেন যে আমার গাজা স্ট্রিপ চাই। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো যদি আমরা শুরু থেকে দেখি, কখনো বলছেন গাজা স্ট্রিপ চাই, চাই মানে কি, কখনো বলছেন গ্রিনল্যান্ড চাই, কখনো বলছে বলছে কানাডাকে আর কেন অঙ্গরাজ্য করে এত খরচ বাড়ানো নিজেদের মধ্যে ঢুকিয়ে ম্যাডাম, দেবো। এইগুলো ছোটবেলায় রথের মেলা ঘুরতে গিয়ে এরকম বলতাম, মা বন্দুক চাই, বেলুন চাই, খেলনা চাই। ফাজলাম হচ্ছে নাকি এটা কোনো একটা? এটা আমরা কি নিয়ে কথা বলছি? রাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে। একটা রাষ্ট্রপতির মতো পদ এইভাবে চলতে থাকলে কোথাও গিয়ে কি ইউনাইটেড নেশনস এর মতো সংস্থাগুলো নিজের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে? Absolutely. সেই আশঙ্কাটা কি করছে? আমি এর সাথে আরেকটা লাইন অ্যাড করছি। আপনার ইউনাইটেড নেশন প্রাসঙ্গিকতা হারাবার ভয় পাচ্ছে, ঠিক বলেছেন আপনি। সাথে আরেকটা লাইন আমি অ্যাড করছি, আমেরিকার এন্টায়ার সেনেটের ভেবে দেখা দরকার যে তারা কি আমেরিকার কনস্টিটিউশনে নিজের প্রাসঙ্গিকতা হারাচ্ছে। আজকের ডেট পর্যন্ত তারা মিডিয়ার সামনে যেভাবে মুখ খুলছে, তারা রাজনৈতিকভাবে কতটা মুখ খুলছেন এগেনস্ট ডোনাল্ড ট্রাম্প। যদি না খোলে, একটা সময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি, এটা কিন্তু মুখ থুবড়ে পড়বে এবং মুখ থুবড়ে পড়বে। এবং আপনাকে আমি একথাও অ্যাড করে বলে দিচ্ছি, আমেরিকার ইকোনমিক অবস্থা ভালো নেই, সেটা ইউনাইটেড নেশনসও খুব ভালো মতো জানে। এবং জানে বলেই ইউনাইটেড নেশনস জানে আমেরিকাকে যদি তাদের ফিউচার স্পন্সর বা ফিউচার বিগ ব্রাদার হিসাবে এগোনো হয়, তাহলে কিন্তু ইউনাইটেড নেশনেরও খারাপ সময় আসতে চলেছে। তাই জন্যেই তারা নিজেদের রিঅ্যালাইন করছে টু দ্য নেক্সট ওয়ার্ল্ড অর্ডার অ্যান্ড দ্য নেক্সট ইকোনমিক অর্ডার। আমি যদি আবার এই সিকিউরিটি কাউন্সিলের বিষয়টাতে একটু ফিরি, এই যে 10টা দেশ এবং 5টা পার্মানেন্ট দেশ রয়েছে, এরা তো স্থায়ী। যে 10টা দেশ রয়েছে যারা অস্থায়ী, এদের মেয়াদটা শেষ হচ্ছে 31শে ডিসেম্বর 2026। তাহলে ভারতের অন্তর্ভুক্তিটা কবে হতে পারে? এই সম্ভাবনাটা কবে দেখতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে যদি এইসব হয়, সেটা ডিলে করবে 2026-এর পরে। 2026-এর আগে ব্রিক্সটাকে অবজার্ভ করবে, প্রেসিডেন্সি ইন্ডিয়া ব্রিক্সটাকে অবজার্ভ করবে। এবং আমি আপনাকে বলছি, একদম মানে মাস ধরে বলছি, আপনার অন রেকর্ড তো আছেই, মাস ধরে শুনে নিন। সেটা হলো, আমি বলছি সেপ্টেম্বর অক্টোবরের পরে সময় এবং ওয়ার্ল্ড অর্ডারের বিভিন্ন কম্পোজিশন চেঞ্জ হবে। এই কম্পোজিশনটাকে ইউনাইটেড নেশনস খুব ইম্পর্টেন্স দিয়ে অবজার্ভ করবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তার আগে ভারতকে নিয়ে যাবে, বসাবে, এসব কিছু করবে, কিন্তু অপশনস ডিসকাশন শুরু হতেই পারে। আমি আবারও বলছি, অপশনস ডিসকাশন শুরু হতেই পারে। কিন্তু ব্রিক্সের স্টেটাসটা ভারতের দেখবে, যেই মুহূর্তে দেখবে যে ভারতবর্ষ এবং বাকি দেশগুলো ব্রিক্সকে ইউটিলাইজ করে কোন ডিরেকশন নিতে চাইছে, এই যে ইন্ডিকেটরটা বুঝে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু এরা নিজেদের মতো করে রিশাফলিং শুরু করবে। এবং আপনাকে আমি বারবার বলছি, আমি 6টা মাসের পিরিয়ড বলে দিচ্ছি, ফ্রম সেপ্টেম্বর 2026 টু মার্চ 2027 এই বিশ্বের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিরিয়ড। তার মানে কি আমরা এভাবে বলতে পারি যে ব্রিক্সের কাছে একটা অসহায় আত্মসমর্পণ করলো ইউনাইটেড নেশনসের এই সিকিউরিটি কাউন্সিল? বা অতিরঞ্জিত হয়ে যায় ব্যাপারটা, এরকম নয়। ব্যাপারটা সন্তুষ্টি করার একটা প্রক্রিয়া কি? এটা হ্যাঁ, অবভিয়াসলি এটা শুধু ব্রিক্স কিন্তু এতটা ইম্পর্টেন্ট কেন? মানে ইন্ডিয়া, রাশিয়া, চায়না, সাউথ